এত রাতে বারান্দায় কি করছো তুমি? আমার ঘুম আসছে না। আর আপনাকে তো আমি ডাকিনি। ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে। কাল সকালে আবার তোমার ভার্সিটি আছে। আমি যাব না। আমার এই রাতের বেলা চাঁদের আলো দেখতেই ভালো লাগছে। আপনি গিয়ে ঘুমান। আয়ান ধীর পায়ে নদীর দিকে এগিয়ে গেল। চাঁদের আলোতে নদীর মুখটা একদম বাচ্চাদের মতো মাসুম দেখাচ্ছে। নদীর এই ঘাড়তেরা স্বভাবটা আয়ানের বেশ ভালোই লাগে। আয়ান আর কোনো কথা না বলে এক ঝটকায় নদীকে পাজা কোলা করে তুলে নিল। আরে কি করছেন আপনি? ছেড়ে দিন বলছি, কেউ দেখে ফেলবে তো। আমার নিজের বউকে আমি কোলে নিয়েছি, এখানে মানুষ দেখার কি আছে? আর তুমি নিজের পায়ে হেঁটে ভেতরে যাবে না, তাই বাধ্য হয়ে কোলে নিতে হলো। নদী আয়ানের বুকে মুখ লুকিয়ে ফেলল। লজ্জায় তার কান লাল হয়ে গেছে। আয়ানের গায়ের পারফিউম আর আর্মিদের সেই চেনা ঘ্রাণটা নদীর ভেতর অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করছে। আয়ান নদীকে এনে বিছানায় আলতো করে শুইয়ে দিল। এরপর নিজেও পাশে শুয়ে নদীর দিকে ফিরে তাকালো। আপনি একদম একটা স্বৈরাচারী শাসক। কথায় কথায় গায়ের জোর দেখান। গায়ের জোর এখনো দেখাইনি নদী, ঘুমাও এখন, সকালে অনেক কাজ আছে। আয়ান লাইট বন্ধ করে দিল। নদী অন্ধকারে চোখ পিটপিট করতে লাগলো। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো। এই 7 দিনে সে বুঝতে পেরেছে আয়ান মানুষটা বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ঠিক ততটাই নরম। পরের দিন সকালে ড্রয়িং রুমে সবাই নাস্তা করার জন্য এক জায়গায় বসেছে। দাদি বসে বসে পান চিবোচ্ছেন। ও আয়ানের বউ, বলি আমার নাতিটা কি কাল রাতে তোকে ঘুমাতে দেয়নি? এত সকালে উঠে চোখ ডলছিস কেন? দাদির এমন সরাসরি কথায় নদী লজ্জায় লাল হয়ে গেল। রুবিনা বেগম চায়ের কাপ হাতে নিয়ে দাদিকে ধমক দিলেন। আম্মা, আপনি সকাল সকাল মেয়েটাকে এভাবে লজ্জা দিচ্ছেন কেন? নদীমা, তুই আয় এখানে বস। রহিমা খালা, নদীর জন্য পরোটা আর মাংস নিয়ে আসো। জি আম্মা, আনতাছি। নতুন বইয়ের লাইগাও তো আমি স্পেশাল কইরা গরুর মাংস ভুনা করছি। আয়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো শুনল। তার পরনে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। ছুটির দিনেও তার ফিটনেস দেখে যে কেউ মুগ্ধ হবে। শুধু তোমার নতুন বউয়ের জন্য স্পেশাল খাবার? আমরা কি এই বাড়ির কেউ না রহিমা খালা? আস্তাগফিরুল্লাহ, কি যে কোন ভাইয়া, আপনার লাইগাও আছে। আপনি বসেন। ফাহিম ভাইয়া খবরের কাগজ থেকে মুখ তুলে হাসলেন। সারা আপু কিচেন থেকে ডিম ভাজি নিয়ে টেবিলে রাখলেন। আয়ান, তুই শুধু শুধু রহিমা খালাকে ভয় দেখাচ্ছিস কেন? বেচারি তোকে জমের মতো ভয় পাই। সারা একদম ঠিক বলছে। তুই বাড়ির ভিতরও কমান্ডারিং অফিসারের মতো থাকিস। নদীরা যে তোর সাথে কিভাবে মানিয়ে নিচ্ছে, আমি তো সেটাই ভাবি। ঠিক বলেছেন ভাইয়া। ওনার তো বউ দরকার ছিল না, একজন সৈনিক দরকার ছিল, যাকে সারাদিন শুধু লেফট রাইট করাবেন। নদীর এই কথায় সবাই হো হো করে হেসে উঠল। আয়ান নদীর দিকে হালকা করে চোখ রাঙালো, কিন্তু ঠিক তার ঠোঁটের কোণে এক সূক্ষ্ম হাসি লেগেছিল। এমন সময় নদীর ফোন বেজে উঠল। স্ক্রিনে তানিশা আপুর নাম ভাসছে। হ্যালো আপু, কেমন আছিস তোরা? আব্বু আম্মু কেমন আছে? আমরা সবাই ভালো আছি রে। তুই কেমন আছিস? আয়ান ভাইয়া কি তোর সাথে বেশি রাগারাগি করে? রাগারাগি মানে? উনি তো একটা জল্লাদ। সারাদিন শুধু নিয়ম আর নিয়ম। এইটা করো, ওইটা করো, এইটা ওইটা। আমার একদম ভালো লাগে না। নদী খেয়াল করেনি যে আয়ান ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে এবং সব কথা শুনছে। সারা আপু ইশারা করে নদীকে চুপ করতে বলল, কিন্তু নদী আপন মনেই বকবক করে যাচ্ছে। জানিস আপু, ওনার চোখগুলো দেখলে মনে হয় আমাকে এক্ষুনি গুলি করে দেবে। আমি গুলি করার আগে তোমাকে কোর্ট মার্শালে পাঠানো উচিত, কারণ তুমি সিনিয়র অফিসারের নামে বদনাম করছো। আয়নের কণ্ঠ শুনে নদী ছিটকে 2 হাত সরে গেল। তানিশা আপু ফোন কেটে দিয়েছে বুঝতে পেরে নদী একটা শুকনো ঠোক কিনল। আমি তো আপনার নামে কিছু বলিনি, আমি তো অন্য একজনের কথা বলছিলাম। তাই বুঝি? তা অন্য জল্লাদটাকে নাম বলো শুনি। দাদি পেছন থেকে হাসতে হাসতে বলে উঠলেন, ও আয়ান, তুই ওকে আর ভয় দেখাস না তো। আমার নাত বউটা এমনিতেই শুকিয়ে যাচ্ছে। তোমার নাত বউ এত সহজে শুকানোর পাত্রী নয় দাদি। ওর মাথায় সারা দিন শয়তানি বুদ্ধি ঘোরে। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। রহিমা খালা গিয়ে দরজা খুলতেই
দেখতে পেল রিয়াজ চাচা আর পারভিন চাচি এসেছেন সাথে নীলা আর সিয়ামকে নিয়ে। নীলার চোখ শুরুতেই আয়ানের দিকে আটকে গেল। কি খবর রুবিনা ভাবি? নতুন বউ তো দেখি সকাল সকাল নবাবজাদির মতো বসে আছে। ঘরের কোনো কাজ টাজ করে না নাকি? ও তো মাত্র কয়েকদিন হলো এই বাড়িতে এসেছে পারবিন। ওকে তো আমি কোনো কাজ করতে দেইনি, আর আমাদের বাড়িতে কাজের মানুষের তো অভাব নেই। পারভিন চাচির মুখটা একটু কালো হয়ে গেল। নীলা এগিয়ে এসে আয়ানের পাশে দাঁড়ালো। আয়ান ভাইয়া, কেমন আছো তুমি? বিয়ের পর তো তোমাকে দেখাই যায় না। আমি ভালো আছি নীলা, এই তো ছুটি কাটাচ্ছি। নদীর নীলার এই গায়ে পড়া স্বভাব একদমই পছন্দ হলো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়ান বুঝতে পারলো নদী রেগে যাচ্ছে। নদী শোনো, আমার ইউনিফর্মটা একটু বের করে রেখো। আমাকে দুপুরে একটু ক্যান্টনমেন্টে যেতে হবে রাফির সাথে দেখা করতে। আপনার হাত নেই, নিজে বের করে নিতে পারেন না? আমি এখন পারবো না, আমার সাব্বিরের সাথে গেম খেলার কথা আছে। নদীর এই মুখের ওপর জবাব শুনে পারভিন চাচি চোখ কপালে তুললেন। রিয়াজ চাচা সোফায় বসতে বসতে বললেন, শফিক ভাই, আপনার ছেলের বউ তো দেখছি অনেক তেজ। আয়নের মুখের ওপর কথা বলছে। আমাদের সময় তো এমন হলে রক্ষা ছিল না। আরে রিয়াজ, এটা ওদের ভালোবাসা, তুমি বুঝবে না। নদী মেয়েটা খুব ভালো, পুরো বাড়ি মাতিয়ে রাখে। নদী হন হন করে নিজের রুমে চলে গেল। আয়ান নীলার দিকে তাকিয়ে আর কোনো মনোযোগ না দিয়ে সোজা নদীর পিছু পিছু রুমে ঢুকলো এবং দরজাটা ভেতর থেকে লক করে দিল। দরজা লাগালেন কেন? খুলুন বলছি। আগে বলো, তোমার সমস্যা কি? নীলাকে দেখে রেগে গেলে কেন? জেলাস ফিল করছো? আমি কেন জেলাস ফিল করতে যাব? আপনার যাকে খুশি তাকে নিয়ে থাকুন, আমার একটুও যায় আসে না। আয়ান এক পা করে নদীর দিকে এগিয়ে আসতে লাগলো। নদী পিছিয়ে যেতে যেতে একেবারে আলমারির সাথে আটকে গেল। আয়ান তার দুই হাত নদীর মাথার দুই পাশে আলমারিতে রেখে তাকে ব্লক করে ফেললো। সত্যি তোমার কিছু যায় আসে না? তাহলে চোখ দুটো এমন ছলছল করছে কেন? সরান বলছি। আপনার ওই চাচাতো বোন তো আপনার জন্য পাগল, যান ওর কাছে যান। আয়ান হঠাৎ করে নদীর কপালে একটা গভীর চুমু খেলো। নদী স্তব্ধ হয়ে গেল। এই প্রথম দিনের বেলায় আয়ান তার এতটা কাছে এসেছে। আমার জীবনে শুধু একটা পিচ্চি মেয়ের জায়গা আছে, অন্য কারণ নয়, বুঝেছো তুমি? আমি পিচ্ছি না, আমাকে একদম পিচ্ছি বলবেন না। আচ্ছা ঠিক আছে পিচ্চি, এখন আমার ইউনিফর্মটা বের করে দাও। আর শোনো, বিকেলে রেডি থেকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। নদী কিছু বলার আগেই আয়ান রুম থেকে বেরিয়ে গেল। নদীর বুকের ভেতর তখনও অদ্ভুত একটা ধুকপুকানি চলছে। সে দ্রুত আয়ানের ইউনিফর্ম বের করে ইস্ত্রি করতে বসলো। বিকেলে আয়ান এসে নদীকে নিয়ে বের হলো। গাড়িতে ওঠার পর নদী খেয়াল করলো আয়ান তাকে শহরের বাইরে একটা নীরব রেস্টুরেন্টের দিকে নিয়ে যাচ্ছে। আয়রা, কোথায় যাচ্ছিস? সারপ্রাইজ। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। রেস্টুরেন্টে ঢোকার পর নদী দেখলো সেখানে ক্যাপ্টেন রাফি আর তার স্ত্রী মিতু বসে আছে। মিতুকে দেখে নদীর খুব ভালো লাগলো। আরে আয়ান দোস্ত আয়, ভাবি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি তো অনেক কিউট ভাবি। আয়ান ভাইয়ার মতো এমন নিরস মানুষের সাথে আপনার কিভাবে যে দিন কাটে। আয়ান রাফির দিকে তাকিয়ে একটা হাসি দিল। এরপর সবার জন্য কফি আর স্ন্যাক্স অর্ডার করলো। রাফি, আমার এই পিচ্চি বউটার একটা বন্ধু দরকার ছিল। আমি তো ডিউটি নিয়ে ব্যস্ত থাকি। মিতু যদি মাঝে মাঝে ওর সাথে সময় কাটায় তাহলে খুব ভালো হয়। অবশ্যই ভাইয়া, কাল থেকে আমরা একসাথে শপিংয়ে যাব আর আড্ডা দেব। নদী মুগ্ধ হয়ে আয়ানের দিকে তাকালো। যে মানুষটা সারাদিন তাকে বকা দেয় সে আড়ালে তার একাকিত্ব নিয়ে এতটা ভাবে, এইটা নদীর ধারণার বাইরে ছিল। আড্ডার মাঝে নদীর ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে একটা আননোন নাম্বার। নদী ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। নদী, তুমি ভালো আছো? আমাকে চিনতে পারছো? নদীর হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। এই কণ্ঠস্বর তার খুব চেনা। এটা সেই মানুষটার কণ্ঠ যাকে সে তার ডায়েরির পাতায় পাতায় খুঁজে বেড়ায়। কিন্তু এই মানুষটা তো অনেক আগেই মারা গেছে। তাহলে কে কথা বলছে? নদী ভয়ে ভয়ে আয়নের দিকে তাকালো। আয়নের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আছে নদীর দিকেই। নদীর ফ্যাকাশে মুখ দেখে আয়নের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি হলো নদী? কে ফোন করেছিল? মুখটা এমন সাদা হয়ে গেল কেন? কই, কেউ না তো।
আসলে রং নাম্বার ছিল, একটা লোক আজে বাজে কথা বলছিল তাই কেটে দিয়েছি। আয়ান নদীর হাত থেকে ফোনটা নিয়ে কল লিস্ট চেক করলো। আননোন নাম্বার দেখে আয়ানের সন্দেহ আরো বেড়ে গেল, কিন্তু সে এই মুহূর্তে নদীকে আর কোনো প্রশ্ন করে ভয় পাওয়াতে চাইল না। ঠিক আছে, ব্লক করে দিয়েছি নাম্বারটা। এরপর থেকে অচেনা নাম্বারে ফোন এলে রিসিভ করার দরকার নেই। আর ভয় পেও না, আমি আছি তো। কিরে দোস্ত, সব ঠিক আছে তো? ভাবিকে এমন নার্ভাস লাগছে কেন? কিছু না রাফি, ওই তো রং নাম্বার থেকে কল এসেছিল। চলো আজ উঠি, নদীর মনে হয় একটু টায়ার্ড লাগছে। আচ্ছা ভাবি, আজ তাহলে যান। কাল কিন্তু আমি আসছি আপনাদের বাসায়, আমরা দুজন মিলে ঘুরতে বের হব। অবশ্যই আসবেন আপু, আমি আপনার অপেক্ষায় থাকবো। বাসায় ফেরার পুরো রাস্তা নদী একদম চুপচাপ ছিল। আয়ান ড্রাইভ করছে আর চোখে নদীকে দেখছে। নদীর এই নীরবতা আয়ানের একদম পছন্দ হচ্ছে না। বাড়িতে ঢোকার পর সোজা নদী নিচের রুমে চলে গেল। আয়ান ড্রয়িং রুমে ফাহিম ভাইয়ের পাশে বসলো। কিরে আয়ান, বউকে নিয়ে ঘুরতে গেলি আর এত তাড়াতাড়ি চলে এলি যে? আর বলিস না ভাইয়া, নদীর শরীরটা একটু খারাপ লাগছে মনে হলো, তাই চলে এলাম। এমন সময় কিচেন থেকে সারা আপু একটা বাটি পায়েস নিয়ে ড্রয়িং রুমে এলেন। নদীর শরীর খারাপ নাকি? ও তো কাল থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তুই কি আবার বকা দিয়েছিস ওকে? আমি বকা দেব কেন? তোমাদের তো সব দোষ হয়ে আমার ঘাড়েই চাপাতে সুবিধা হয়। আমি যাচ্ছি ওর কাছে। আয়ান পায়েসের বাটিটা সারা আপুর হাত থেকে নিয়ে সোজা নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখলো নদী বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আয়ান পায়েসের বাটিটা টেবিলে রেখে নদীর পেছনে গিয়ে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে কি ভাবছো? ভেতরে এসো, সারা আপু পায়েস পাঠিয়েছে। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। আমি তোমাকে অপশন দেইনি নদী, আমি খেতে বলেছি, মানে তোমাকে খেতে হবে। চুপচাপ এখানে এসে বসো। আয়নের এমন কড়া গলার আওয়াজ শুনে নদী আর কথা বাড়ালো না। সে সুরসুর করে এসে বিছানায় এক কোণায় বসলো। আয়ান চামচ দিয়ে পায়েস তুলে নদীর মুখের সামনে ধরলো। আমি নিজের হাতে খেতে পারি, আপনি দিন আমার কাছে। বেশি কথা বলো তুমি, হা করে বলছি। নদী বাধ্য হয়ে হা করলো। আয়ান খুব যত্ন করে নদীকে পায়েস খাইয়ে দিতে লাগলো। নদী অবাক হয়ে আয়ানের চোখে তাকিয়ে আছে। মানুষটার চোখের দিকে তাকালে মনে হয় সে নদীকে কতটা ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো কিছু বলে না। আপনি আমাকে এত বকেন কেন? আমি কি আপনার শত্রু? তুমি শত্রু হতে যাবে কেন? তুমি তো একটা পিচ্চি মেয়ে, আর পিচ্চিদের বকা না দিলে তারা মাথায় উঠে বসে। আমি মোটেও পিচ্ছি না, এইবার আমাকে পিচ্চি বললে আমি কিন্তু আপনার চুল টেনে দেব। আয়ান নদীর এমন কথায় হো হো করে হেসে উঠল। আয়ানের এই প্রাণ খোলা হাসি দেখে নদী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মানুষটাকে হাসলে কতটা সুন্দর দেখায় সেটা নদী আজ প্রথম খেয়াল করলো। আচ্ছা ঠিক আছে বড় ম্যাডাম, এখন পুরো পায়েসটা শেষ করো। কাল তো মিতুর সাথে বের হবে, তখন আবার রাস্তায় মাথা ঘুরে পড়ে যেও না। পরের দিন সকালে পুরো বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। দাদি সোফায় বসে পান বানাচ্ছেন আর রহিমা খালাকে নির্দেশ দিচ্ছেন। ও রহিমা, দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করিস। আমার নাত বউ আজ ঘুরতে যাবে, ওর যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করা চাই। জি দাদি যান, আমি সব রেডি করে ফেলছি। আজকে মুরগির রোস্ট আর পোলাও রাঁধবনি। এমন সময় নীলা ড্রয়িং রুমে এলো, তার হাতে একটা শপিং ব্যাগ। দাদি, আয়ান ভাইয়া কোথায় গো? আমি ভাইয়ার জন্য একটা শার্ট কিনে এনেছি। আয়ান তো ওর রুমে। তা তুই হঠাৎ আয়ানের জন্য শার্ট আনতে গেলি কেন? ওর বউ তো আছে এসব দেখার জন্য। দাদির কথায় নীলা একটু দমে গেল। ঠিক তখনই আয়ান আর নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নদীকে একটা হালকা নীল রঙের থ্রি পিসে বেশ সুন্দর লাগছে। আয়ান ভাইয়া দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এই শার্টটা তোমাকে খুব মানাবে। শার্টের কি দরকার ছিল নীলা? আমার তো অনেক শার্ট আছে, আর তাছাড়া আমার শার্ট এখন থেকে নদী পছন্দ করে কিনে দেয়। আয়ানের এই কথায় নদীর বুকটা গর্বে ভরে উঠল। সে আর চোখে নীলার দিকে তাকালো। নীলার মুখটা থমথম করছে। নীলা আপু যখন কষ্ট করে এনেছে তখন রেখে দিন না, ওনার মন খারাপ হবে তো। আচ্ছা ঠিক আছে, রহিমা খালা শার্টটা নিয়ে আমার আলমারিতে রেখে দাও।
আয়ান শার্টের ব্যাগটা রহিমা খালার হাতে ধরিয়ে দিয়ে নদীর দিকে ফিরল। মিতু তো চলে এসেছে, তুমি রেডি তো? সাবধানে থাকবে, আর একা একা কোথাও যাবে না, মিতুর সাথেই থাকবে। জি আচ্ছা কমান্ডার সাহেব, আমি একদম সাবধানে থাকবো। মিতু আর নদী গাড়ি নিয়ে শপিং মলে চলে গেল। মিতু খুব মিশুকে মেয়ে, কিছুক্ষণের মধ্যেই নদীর সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা দুজন মিলে বেশ কিছু কেনাকাটা করলো। ভাবি চলুন ফুড কোর্ট থেকে কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। চলুন আপু, আমারও ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। তারা ফুড কোর্টে গিয়ে বসলো। হঠাৎ নদীর চোখ গেল একটু দূরে একটি টেবিলের দিকে। সেখানে শিয়াম বসে আছে, আর তার সাথে কয়েকটা বখাটে টাইপের ছেলে। শিয়ামের চোখ নদীর দিকে। কি ব্যাপার ভাবি, ওখানে কি দেখছেন? কিছু না আপু, ওই ছেলেটা নীলার ভাই সিয়াম, ওকে আমার একদম ভালো লাগে না। শিয়াম তার বন্ধুদের নিয়ে নদীর টেবিলের দিকে এগিয়ে এলো, তার মুখে একটা শয়তানি হাসি। আরে নদী ভাবি যে, কি খবর আপনার? আয়ান ভাইয়া তো আপনাকে একেবারে খাঁচায় বন্দি করে রাখে, আজ দেখি মুক্তির স্বাদ নিচ্ছেন। আপনি নিজের কাজে যান সিয়াম, আমরা এখানে কথা বলছি। এ তো রাগ করেন কেন ভাবি? আমি তো শুধু একটু কুশল বিনিময় করতে এলাম। আপনাদের সাথে বসে একটু কফি খেলে সমস্যা আছে নাকি? মিতু পরিস্থিতি বুঝতে পেরে বেশ কড়া গলায় কথা বলে ওঠে। এই ছেলে, তুমি কি বাংলা কথা বোঝো না? তোমাকে যখন যেতে বলা হয়েছে তখন এখান থেকে চলে যাও, নইলে কিন্তু আমি সোজা আয়ান ভাইয়াকে কল করব। আয়ানের নাম শুনে শিয়াম আর তার বন্ধুরা একটু ভয় পেয়ে গেল। তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। থ্যাংক ইউ মিতু আপু, আপনি না থাকলে ছেলেটা আজ খুব জ্বালাতো। আরে ধুর ভাবি, এসব অখাটেদের কিভাবে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। রাফি তো আমাকে স্পেশাল ট্রেনিং দিয়ে রেখেছেন। সন্ধ্যাবেলা নদী বাসায় ফিরে এলো। আয়ান তখন ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছিল। নদীকে দেখে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আমি তো ভাবছিলাম ক্যান্টনমেন্টে ফোন করে একটা সার্চ পার্টি পাঠাবো। উফ, আপনি সব সময় এত ওভার রিয়েক্ট করেন কেন? মিতু আপুর সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো। আর শোনো, কাল সকালে কিন্তু তোমাকে আমার সাথে একটু জগিংয়ে যেতে হবে। তোমার যা ফিটনেস, একটু দৌড়ালে তো হাঁপিয়ে ওঠো। আমি কোনো জগিং করতে যাব না, আমার সকালে অনেক ঘুম পায়। সেটা আমি কাল সকালে বুঝবো, এখন যাও। রাতে নদী বিছানায় শুয়ে ফোন ঘাটছিল। হঠাৎ আবার সেই আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে নদীর হাত পা ঠান্ডা হয়ে গেল। কি ভাবছো, আমাকে ভুলে গেছো? আমি তো তোমার ডায়েরির প্রতিটি পাতা মুখস্থ করে বসে আছি। কাল বিকেলে পার্কের ওই পুরনো ব্যারেজটায় আমার জন্য অপেক্ষা করবে, না হলে তোমার প্রিয় আয়নকে কিন্তু সব সত্যি বলে দিব। নদী মেসেজটা দেখে কাঁপতে শুরু করলো। তার ডায়েরির কথা এই লোকটা কিভাবে জানলো? এই ডায়েরিতে তো তার ছোটবেলার সেই ক্রাশের কথা লেখা। নদী তাড়াতাড়ি মেসেজটা ডিলিট করে দিল। সে জানে না যে আয়ান বাথরুমের দরজা একটু ফাঁক করে দাঁড়িয়ে নদীর এই পুরো রিয়াকশনটা লক্ষ্য করছিল। আয়ানের চোখে মুখে একটা কঠিন এবং রহস্যময় দৃষ্টি। খেলা তো সবে শুরু নদী, তোমার ওই ডায়েরি রহস্য আমাকে ভেদ করতেই হবে। তোমাকে ভয় দেখিয়ে কে মেসেজ করছে সেটা আয়ান খুব ভালো করেই বের করতে পারবে। আয়ান বাথরুম থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে বিছানায় এসে শুয়ে পড়ল। নদী পাশ ফিরে চোখ বন্ধ করে আছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নয়। আয়ান এক হাত বাড়িয়ে নদীকে নিজের বুকের কাছে টেনে নিল। ঘুমাও নদী, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নদীর বুকটা ধক করে উঠল। আয়ান কি কিছু বুঝতে পেরেছে? নদী আয়ানের বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করলো। বাইরের জগতে যাই হোক না কেন, এই মানুষটার বুকের ভেতরটা তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয়। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে, পাখির ডাকে চারপাশ মুখর। নদীর একদমই ওঠার ইচ্ছে নেই। সে কম্বলটা মুখের ওপর টেনে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়ান এর মধ্যে জগিং স্যুট পরে তৈরি। সে নদীর গায়ের ওপর থেকে কম্বলটা টান দিয়ে সরিয়ে দিল। অনেক ঘুম হয়েছে, এখন জলদি ওঠো, ব্রাশ করে রেডি হয়ে নাও, আমরা জগিংয়ে বের হব। কি হচ্ছে কি এইসব? আমাকে ঘুমাতে দিন, আমি যাব না, আপনি যান। আমার কাল রাতের কথায় এখনো ভয় লাগছে। কিসের ভয়? আমি তো আছি, আর এই ভয়ের জন্যই তোমাকে ফিট হতে হবে। জলদি ওঠো পিচ্ছি। আপনি আবার আমাকে পিচ্ছি বললেন? আমি কিন্তু সত্যি আপনার চুল ছিঁড়ে দেবো এবার। আগে তো বিছানা থেকে ওঠো, তারপর না হয় চুল ছিঁড়ো, নাকি আমি কোলে করে বাথরুমে দিয়ে আসবো? একদম না, আমি নিজেই যেতে পারি, আপনি বাইরে গিয়ে দাঁড়ান।
নদী মুখ গোজ করে বাথরুমে ঢুকলো। আয়ান মুচকি হেসে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর নদী একটা ট্র্যাক স্যুট পরে বেরিয়ে এলো। তার চুলগুলো এলোমেলো বাঁধা। আয়ান নদীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল, তবে মুখে কিছু প্রকাশ করলো না। এই তোমার রেডি হওয়া? চুলগুলো ঠিক মতো বাঁধতে পারো না? এদিকে আসো। আপনি আবার কি করবেন? আমার চুল যেমন আছে তেমনই থাকবে। বেশি কথা বলো তুমি, কাছে এসো বলছি। নদী বাধ্য হয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ান খুব যত্ন করে নদীর চুলগুলো একটা শক্ত রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল। আয়ানের আঙুলের স্পর্শে নদীর পুরো শরীর একটা শিহরণ বয়ে গেল। আপনি এত শক্ত করে বাঁধলেন কেন? লাগছে তো আমার। বেশি ঢং করবে না। দৌড়ানোর সময় চুল চোখে মুখে এলে সমস্যা হবে। চলো এবার। দুজন মিলে ক্যান্টনমেন্টের ভেতরে ট্রাকে দৌড়াতে শুরু করলো। 5 মিনিট যেতে না যেতেই নদী হাঁপিয়ে উঠলো। সে ট্রাকের একপাশে বসে পড়লো। আমার আর এক পাও হাঁটার ক্ষমতা নেই। আপনি আমাকে মেরে ফেলতে চান নাকি? মাত্র তো শুরু করলে, এর মধ্যেই এই অবস্থা? ওঠো বলছি নদী, অলসতা একদম সহ্য করব না আমি। আপনি আমাকে জিম্মি করে এখানে এনেছেন, আমি আর দৌড়াতে পারবো না, আমার পায়ে ব্যথা করছে। ব্যথা করছে নাকি তুমি অভিনয় করছো? আমি কিন্তু খুব ভালো করেই জানি। আয়ান নদীর হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। এমন সময় পেছন থেকে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো। মেজর জলিল তাদের দিকে এগিয়ে আসছে। গুড মর্নিং ক্যাপ্টেন আয়ান। তার নতুন বউকে নিয়ে সকাল সকাল ট্র্যাকে নেমে পড়েছো দেখছি। গুড মর্নিং স্যার। জি স্যার, ও তো একদমই ফিটনেস মেনটেন করে না, তাই একটু অভ্যাস করাচ্ছি। খুব ভালো উদ্যোগ, তবে ভাবিকে বেশি প্রেসার দিও না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কি ভাবি, কেমন লাগছে আমাদের ক্যান্টনমেন্ট? জি আঙ্কেল, খুব সুন্দর, কিন্তু আপনাকে ক্যাপ্টেন আয়ান খুব অত্যাচার করে, আমাকে জোর করে দৌড়াচ্ছে। আয়ান খুব কড়া অফিসার, তবে সে মানুষ হিসাবে অনেক ভালো। তোমরা কন্টিনিউ করো, আমি এগোই। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ গুড ডে। মেজর জলিল চলে যাওয়ার পর আয়ান নদীর দিকে চোখ রাঙিয়ে তাকালো। তুমি মেজর জলিলকে আঙ্কেল ডাকলে কেন? উনি আমার কমান্ডিং অফিসার। তো আমি কি ডাকবো? বয়স্ক মানুষ, আঙ্কেল তো ডাকবই, আপনি আমাকে বকবেন না। আচ্ছা ঠিক আছে, আজ আর দৌড়াতে হবে না, চলো বাসায় যাই। বাসায় ফেরার পর সবাই নাস্তার টেবিলে বসেছে। নদী ফ্রেশ হয়ে এসে দাদির পাশে বসলো। রহিমা খালা গরম গরম রুটি আর ডিম ভাজি নিয়ে এলো। ও রহিমা, নদীর পাতে আর একটা ডিম দে। মেয়েটা সকাল থেকে দৌড়ে অনেক ক্লান্ত। না দাদি, আমার আর লাগবে না। আপনাদের এই নাতি আমাকে সকালে মেরে ফেলার প্ল্যান করেছিল। কিরে আয়ান, তুই নদীর সাথে এত রাফ বিহেভ করিস কেন? ও তো পিচ্ছি একটা মেয়ে। ভাইয়া, তুমিও ওকে পিচ্ছি বলছো? ও তো নিজেকে অনেক বড় মনে করে। তুই চুপ কর আয়ান। নদী, তুই খা, ওর কথা একদম কানে নিবি না। আয়ান, বিকেলে একটু আমার সাথে বের হতে হবে, জমির একটা ঝামেলা হয়েছে, তুই থাকলে সুবিধা হতো। আচ্ছা আব্বু, আমি যাব। নদী, তুই আজ ভার্সিটিতে যাবি না? তোর তো আজ ক্লাস আছে। জি আম্মু, আমি একটু পরেই বের হব। মিতু আপু আসবে আমাকে নিতে, আমরা একসাথেই যাব। নাস্তা শেষ করে নদী রেডি হতে নিজের রুমে গেল। আয়ানও পেছন পেছন ঢুকলো। নদী আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল। আয়ান পেছন থেকে এসে নদীর 2 কাঁধে হাত রাখলো। ভার্সিটিতে সাবধানে থাকবে, একা কোথাও যাবে না, মিতুর সাথেই থাকবে সব সময়। আপনি কি আমাকে গার্ড দিয়ে রাখবেন নাকি? আমি তো আর বাচ্চা নই। আমার কাছে তুমি বাচ্চাই। আর কাল রাতের মেসেজের কথা ভুলে যেও না, কেউ একজন তোমার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি ওই মেসেজটা দেখেছেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আমি সব জানি নদী, তুমি শুধু সাবধানে থাকবে। আমি থাকতে কেউ তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আয়নের কথায় নদীর ভেতরে একটা অদ্ভুত ভরসা কাজ করলো। আয়ন নদীর কপালে একটা আলতো চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর মিতু এলো এবং দুজন মিলে ভার্সিটির দিকে রওনা হলো। ভার্সিটির গেটে পৌঁছাতেই সিয়াম তাদের সামনে এসে দাঁড়ালো। আরে নদী ভাবি, আজ তো আয়ান ভাইয়া নেই, আজ শুধু একটু কথা বলা যাবে নাকি? সিয়াম, আপনি আমার রাস্তা থেকে সরুন, আমার ক্লাস আছে। এ তো তারা কিসের? কাল রাতে মেসেজটা পাননি? আপনার ওই ডায়েরির গোপন কথাগুলো তো আমার কাছে। নদীর বুকটা থক করে উঠল। তার মানে কাল রাতের মেসেজটা সিয়ামই পাঠিয়েছে। মিতু খুব রেগে গেল। এই ছেলে,
তোমার সাহস তো কম না, তুমি নদীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। আমি আজই রাফিকে সব বলবো। যা খুশি বলেন, নদী ভাবিকে আজ বিকেলে পার্কে আসতে বলবেন, নইলে আয়ান ভাইয়া সব জেনে যাবে যে তার বউ বিয়ের আগে অন্য কারো প্রেমে পাগল ছিল। সিয়াম একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। নদীর হাত পা কাঁপছে। সে মিতুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ভাবি, আপনি কাঁদবেন না। এই ছেলেটার এত বড় সাহস, আমরা আয়ান ভাইয়াকে সব খুলে বলবো। না আপু প্লিজ, আয়ান যদি জানে আমি অন্য কাউকে ভালোবাসতাম তাহলে ও আমাকে ভুল বুঝবে। আমি নিজেই এর একটা ব্যবস্থা করব। কিন্তু ভাবি, এটা খুব রিস্কি হয়ে যাবে। ছেলেটা ভালো না। আমি আজ বিকেলে পার্কে যাব, দেখি ও কি চায়। আপনি কাউকে কিছু বলবেন না প্লিজ। মিতু বাধ্য হয়ে রাজি হলো। ক্লাস শেষে নদী বাসায় ফিরে এলো। আয়ান তখনও শফিক সাহেবের সাথে বাইরে। নদী নিজের রুমে গিয়ে ডায়েরিটা বের করে দেখলো এর কয়েকটা শেষ পাতাটা সত্যিই ছেঁড়া। তার মানে কেউ সত্যি সত্যি তার ডায়েরি থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়েছে। বিকেল 5টায় নদী চুপি চুপি বাসা থেকে বেরিয়ে পার্কের দিকে রওনা হলো। পার্কে গিয়ে একটা পুরনো বেঞ্চে বসলো। 10 মিনিট কেটে গেল কিন্তু শিয়ামের কোনো দেখা নেই। হঠাৎ পেছন থেকে কারো ভারী হাতে স্পর্শ পেয়ে নদী চমকে দাঁড়ালো। তুমি এখানে কি করছো নদী? আপনি আপনি এখানে কিভাবে এলেন? আমি তোমাকে প্রশ্ন করেছি নদী, তুমি একা এই নির্জন পার্কে কি করছো? তুমি না আমাকে বলেছিলে মিতুর সাথে থাকবে? আমি আসলে আমার একটু ভালো লাগছিল না, তাই এখানে একটু হাওয়া খেতে এসেছি। হাওয়া খেতে এসেছো নাকি কারোর জন্য অপেক্ষা করছো? তোমার চোখ তো বারবার গেটের দিকেই যাচ্ছে। না তো, আমি কার জন্য অপেক্ষা করব? আপনি সব সময় আমাকে সন্দেহ করেন কেন? কারণ তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ নদী। কাল রাতের মেসেজ, আজ সিয়ামের সাথে ভার্সিটিতে কথা বলা, সব আমি জানি। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ান কিভাবে জানলো সব? আপনি আমাদের কথা শুনেছেন, তার মানে আপনি আমাকে ফলো করছিলেন? হ্যাঁ করছিলাম, কারণ আমি জানি তুমি একা ওই শয়তানটার সাথে ডিল করতে পারবে না। ও তোমার ডায়েরির পাতা চুরি করেছে, তাই না? আপনি ডায়েরির কথাও জানেন? আয়ান প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি তোমাকে ভুল বুঝিনি নদী। আমি সিয়ামকে একটু আগেই পুলিশে দিয়েছি, ও আর তোমাকে জ্বালাবে না। পুলিশে দিয়েছেন? কিন্তু কেন? ও তো আমার ক্ষতি করেনি। ও তোমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, এটাই যথেষ্ট। আর ওই ডায়েরির পাতাগুলোও আমি উদ্ধার করেছি। আয়ন পকেট থেকে কয়েকটা ভাঁজ করা কাগজ বের করে নদীর হাতে দিল। নদী অবাক হয়ে পাতাগুলোর দিকে তাকিয়ে রইল। আয়ান নদীর একদম কাছে এসে দাঁড়ালো। এইবার বলো নদী, এই ডায়েরিতে এমন কি লেখা আছে যার জন্য তুমি আমার কাছে মিথ্যে বলে এত বড় একটা রিস্ক নিলে? কে সেই ছেলে যাকে তুমি এত ভালোবাসো? আমি কাউকে ভালোবাসি না, ওটা শুধু আমার ছোটবেলার একটা ফ্যান্টাসি ছিল। ফ্যান্টাসি? এই মানুষটা তোমাকে একবার বাঁচিয়েছিল বলে তুমি তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলে, আর আমাকে একটু ভালোবাসো না তুমি? আমার হাত ছাড়ুন, ব্যথা লাগছে। লাগুক ব্যথা, তুমি তো আমার মনে এর চেয়েও বেশি ব্যথা দিচ্ছ। আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি কোনো দিনও বুঝবে না নদী। আয়ান হঠাৎ নদীকে নিজের বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। নদীর আর কোনো উপায় রইল না পালানোর। আয়নের শক্ত বুকের পেশিগুলো নদীর শরীরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে দিল। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। দেখুক সবাই, তুমি আমার বউ, আমি তোমাকে যা খুশি তাই করতে পারি। আয়ান নদীর ঘাড়ের কাছে মুখ নিয়ে গভীর একটা চুমু দিল। নদীর সারা শরীর কেঁপে উঠল। আয়নের ঠোঁটের স্পর্শে নদীর সব রাগ যেন গলে জল হয়ে গেল। আয়ান প্লিজ, এখানে না। তাহলে কোথায়? বাসায় গিয়ে? ঠিক আছে, আজ রাতে তোমাকে আমি বোঝাবো যে আয়ানের ভালোবাসা কেমন হয়। আয়ান নদীকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে নিল। পুরো রাস্তা দুজনে একটা কথাও বলল না, শুধু আয়ানের একটা হাত নদীর হাতের ওপর শক্ত হয়ে বসেছিল। বাসায় পৌঁছানোর পর দাদির ড্রয়িং রুমেই বসেছিলেন। কি রে, তোরা দুজনে তো সন্ধ্যায় কোথা থেকে ফিরছিস? নদীর মুখটা এমন শুকনো কেন? কিছু না দাদি, আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। নদী একটু ক্লান্ত, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। আয়ান, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আম্মু, আমরা আজ বাইরে খেয়ে এসেছি, আমাদের ডাকবে না। আয়ান নদীকে নিয়ে সোজা নিজেদের রুমে চলে গেল এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিল।
নদীর বুকের ভেতর তখন প্রচণ্ড ভয় আর উত্তেজনা কাজ করছে। আয়ান গায়ের শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি এখন ঘুমাবো। ঘুমাবে? এত সহজে তোমাকে ঘুমাতে দেব বলে মনে হয়? আজ রাতে আমাদের অনেক হিসাব নিকাশ বাকি আছে। কিসের হিসাব? আমি তো আপনাকে সবই বললাম। সব বলনি নদী, তুমি এখনো আমাকে বলনি যে তুমি আমাকে একটু হলেও ভালোবাসো কিনা। আয়ান নদীর দিকে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। নদীর পিঠ দেয়ালে সাথে ঠেকে গেল। আয়ান তার 2 হাত দিয়ে নদীকে বন্দি করে ফেললো। আমি আপনাকে কি আমি আপনাকে? বলো নদী, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আয়নের মুখটা নদীর মুখের একদম কাছাকাছি চলে এলো। আয়নের গরম নিঃশ্বাস নদীর গালে আছড়ে পড়ছে। নদীর চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। আয়ান আর অপেক্ষা না করে নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নদীর প্রথমটা একটু বাধা দিলেও পরক্ষণে আয়ানের ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলো। দুজনের এই গভীর মুহূর্তটা যেন অনন্তকাল ধরেই চলতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি পিচ্ছি, ওই ডায়েরির লোকটার চেয়েও অনেক বেশি ভালোবাসি। আমিও আপনাকে। নদীর কথা শেষ হওয়ার আগে আয়ান তাকে আবারও নিজের মাঝে হারিয়ে ফেললো। রাতের স্তব্ধতায় শুধু দুজনের ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়লো পুরো ঘরে। সকাল 10টা বাজে। আর কতক্ষণ ঘুমাবে পিচ্ছি? ওঠো এবার। আমাকে আর একটু ঘুমাতে দিন না, আমার সারা শরীর খুব ব্যথা করছে। ব্যথা তো করবেই, কাল রাতে তো খুব লাফালাফি করছিলে, এখন বোঝো ঠেলা। আপনি একদম চুপ থাকুন। আপনি একটা অসভ্য লোক, আমার সাথে জোর জবরদস্তি করছেন কাল রাতে। আমি জোর করেছি? সত্যি করে বলো তো, তুমি নিজে থেকে ধরা দাওনি আমার কাছে? তোমার ঠোঁটের ওই কামড়গুলো তো এখনো আমার ঘাড়ে জলজল করছে। আয়নের এই চরম নির্লজ্জ কথায় নদী লজ্জায় লাল হয়ে গেল। সে চট করে কম্বলের ভেতর মুখ লুকিয়ে ফেললো। আয়ন হেসে কম্বলটা টেনে সরিয়ে দিল। এখন আর লজ্জা পেয়ে লাভ নেই, যা হওয়ার কাল রাতেই হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। নিচে ড্রয়িং রুমে আজ বড়সড় আদালত বসবে। আদালত বসবে মানে? কি হয়েছে নিচে? রিয়াদ চাচা আর পারভিন চাচি এসেছে নীলার ভাই সিয়ামের জন্য কান্নাকাটি করতে। তুমি রেডি হয়ে আমার সাথে নিচে চলো, আজ ওদের চিরতরে বিদায় করে দেব। কিন্তু আমি গেলে যদি ওরা আমাকে আজে বাজে কথা শোনায়? আমার ভয় করছে। আয়ান থাকতে কেউ তোমাকে একটা কটু কথাও বলতে পারবে না। তুমি শুধু আমার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবে, বাকিটা আমি সামলাবো। নদী আর কথা না বাড়িয়ে বাথরুমে চলে গেল। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে তারা দুজনে নিচে নামতেই দেখলো ড্রয়িং রুমের পরিবেশ বেশ থমথমে। দাদি সোফায় গম্ভীর মুখে বসে আছেন। আমার একমাত্র ছেলেটাকেই আয়ান বিনা দোষে জেলে ঢুকিয়ে দিল রুবিনা ভাবি। আপনারা কেউ কিছু বলছেন না কেন? আমার ছেলেটা তো ভাজা মাছ উল্টে খেতে জানে না। আয়ান কখনো বিনা কারণে কিছু করে না পারবিন। ওর নিশ্চয়ই কোনো শক্ত কারণ আছে। আয়ান আসুক, ওর মুখ থেকেই সব শোনো। কিসের শক্ত কারণ? নীলা তো কাল থেকেই ভাইয়ের জন্য কেঁদেই যাচ্ছে। আমার ছেলেটাকে ওরা দাগি আসামির সাথে গলদে রেখেছে। শফিক ভাই, আপনি আপনার ছেলেকে শাসন করবেন না কেন? রিয়াজ, তুমি তো জানো আয়ান আর্মি অফিসার, দেশের আইন কানুনও আমাদের চেয়ে ভালো বোঝে। ও আসুক আগে। আয়ান নদীকে সাথে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা রিয়াজ চাচার সামনে গিয়ে দাঁড়ান। নদীর হাত শক্ত করে ধরে রেখেছে আয়ান। আপনাদের ছেলের নামে আমি পুলিশে কমপ্লেন করেছি রিয়াজ চাচা, আর সে বিনা দোষে জেলে নেই। সে একজন সম্মানীয় মেয়েকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। তুমি মিথ্যা বলছো আয়ান ভাইয়া, আমার ভাই এমন কাজ করতেই পারে না। ওই নদী নিশ্চয়ই আমার ভাইয়ের সাথে গায়ে পড়ে কথা বলতে গেছে। মুখ সামলে কথা বলো নীলা। নদী আমার বউ, ওর নামে একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমাদের কাউকেই ছাড়বো না। তুই তো বউয়ের আসল ধরা হয়ে গেছিস আয়ান। এই কাল নাগিনী নিশ্চয়ই তোকে জাদু করেছে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। নদী আমাদের বাড়ির বউ, ওকে এভাবে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। একদম ঠিক কথা। নদী মেয়েটা কতটা ভালো তা আমরা সবাই জানি। আপনাদের ছেলের চরিত্র খারাপ সেটা স্বীকার করতে আপনাদের এত কষ্ট হচ্ছে কেন? তোমরা তো সবাই মিলে আমাদের অপমান করছো। আমি আজই থানায় গিয়ে সিয়ামকে ছাড়িয়ে আনবো, দেখি কি আটকাই।
আপনি থানায় যেতে পারেন চাচা, কিন্তু সিয়ামের ফোনটা এখন পুলিশের কাছে। ওর ফোনে নদীর ডায়েরির পাতার ছবি ছিল এবং ও নদীকে যে মেসেজ দিয়ে হুমকি দিয়েছে সব প্রমাণ সেখানে আছে। পুলিশ ওকে এত সহজে ছাড়বে না। ও পারবিন, তোরা তো জানিস সিয়াম ছেলেটা বকাটে, সারাটা দিন মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়। এখন আমার নাত বউয়ের দিকে নজর দিয়েছে। তোরা এই বাড়ি থেকে এখনই বের হ। দাদি যান, আপনি ঠিক কইছেন। ওই সিএম ভাইজানের তো স্বভাবই সুবিধার না। আমি নিজে দেখছি রাস্তার মোড়ে বিড়ি খাইতে। তুই কাজের বেটি, তুইও আমাদের মুখের উপর কথা বলছিস। শফিক ভাই, আমরা তাহলে সত্যিই অপমানিত হয়ে বিদায় নিচ্ছি। রিয়াজ, তুমি সিয়ামকে ভালো করার চেষ্টা করো। ও যে পথে গেছে সেটা ভালো না। আয়ান যা করেছে ঠিকই করেছে। রিয়াজ চাচা আর পারভিন চাচি নীলার হাত ধরে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নদী আয়নের হাতটা আরো শক্ত করে ধরল। আপনি আমার জন্য নিজের পরিবারের মানুষদের সাথে সম্পর্ক নষ্ট করলেন। আমার খুব খারাপ লাগছে। পরিবারের যে মানুষগুলো আমার ভালোবাসার মানুষকে সম্মান করতে পারে না, তাদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তুমি এসব নিয়ে একদম ভাববে না। আয়ান ঠিকই বলছে মা, তুই মন খারাপ করিস না। আয় এদিকে আয়, আমার পাশে বস। তোর বাবা মা তো আজ দুপুরে আসছে, তুই জানিস না? সত্যি আম্মু, আব্বু আসবে আজ? আমাকে তো ফোনে কিছু বলেনি। তোকে সারপ্রাইজ দেব বলে বলিনি। সাথে তোর বড় বোন তানিশা, ছোট ভাই সাব্বির আর তোর খালাও এসেছে। আমি সব রান্নার আয়োজন করছি। আপু, আমি তোমাকে সাহায্য করছি, চলো। আজ আমি আমার হাতের স্পেশাল ফিরনি রাঁধবো। তুমি কোনো কাজ করবে না, তোমার শরীর এমনিতেই ভালো না। তুমি সোফায় বসে রেস্ট নাও। কিরে আয়ান, বউকে এত ভালোবাসিস অথচ মুখে সারাদিন রাগ দেখিয়ে রাখিস। তোর এই স্বভাবটা কবে বদলাবে? আমার বউকে আমি ভালোবাসবো না তো কে বাসবে? আর আমার রাগ শুধু ওর ভালোর জন্যই। দুপুরবেলা নদীর পুরো পরিবার এসে হাজির হলো। কবিরউদ্দিন আর সালমা খাতুনকে দেখে নদী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। কেমন আছিস মা? আয়ন বাবা তোকে খুব বকাঝকা করে নাকি? না আব্বু, ও একদম বকে না। ও খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। শুনে খুব ভালো লাগলো মা। আয়ান বাবা, তুমি কেমন আছো? ডিউটির কি খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আম্মু। ডিউটিও ভালোই চলছে। আপনারা বসে রেস্ট নিন, আমি খালা আর তানিশার সাথে কথা বলে আসছি। ও আয়েন বাবা, আমার নদীকে কিন্তু একদম কষ্ট দিবে না। ও খুব ইমোশনাল মেয়ে, একটুতেই কেঁদে দেয়। আপনি চিন্তা করবেন না খালা, আমি থাকতে নদীর চোখে এক ফোঁটা পানিও আসতে দিব না। আয়ান ভাইয়া, আমাকে একটা ভালো গেমিং পিসি কিনে দেবে বলেছিলে, কবে দেবে? সাব্বির, তুই চুপ কর। ভাইয়াকে এসেই বিরক্ত করে শুরু করেছিস। আরে তানিশা, ওকে বকছো কেন? সাব্বির, তুমি চিন্তা করো না, আমি আগামী সপ্তাহেই তোমার গেমিং পিসি পাঠিয়ে দেব। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া, তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট দোলা ভাই। সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খেলো। অনেকদিন পর এত মানুষের আনাগোনায় বাড়িটা একদম সরগম হয়ে উঠলো। বিকেলে সবাই চলে যাওয়ার পর নদী নিজের রুমে গিয়ে ডায়েরিটা হাতে নিল। কাল রাতে তো এই ডায়েরির জন্য কত কিছু হয়ে গেল। লোকটা আমার ডায়েরি নিয়ে আমাকে কত কথা শোনালো। এখনো এই ডায়েরি নিয়ে বসে আছো? আমাকে তুমি ভালোবাসো বললে কাল রাতে, তাহলে আবার ওই পুরনো ক্রাশকে মনে করার কি দরকার? আমি তো মনে করিনি, আমি শুধু ভাবছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার ছোটবেলার পাগলামিটাকেও আপনি এত সুন্দর করে ম্যানেজ করলেন। আমি ম্যানেজ করিনি, আমি শুধু তোমার অতীতটাকে মুছে দিয়ে সেখানে নিজের জায়গা করে নিতে চাই। আমার অতীতে কিছু ছিল না আয়ান, ওই মানুষটা শুধু একটা কল্পনা ছিল, কিন্তু আপনি আমার বাস্তব। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আয়ান মুচকি হাসলো। তার চোখের দৃষ্টিতে এক গভীর রহস্য। নদী যদি জানতো ওই ডায়েরির কল্পনার মানুষটা আর সে নিজেই একই ব্যক্তি, তাহলে নদীর রিয়াকশন কি হতো? আয়ান নদীকে কাছে টেনে কপালে একটা চুমু খেলো। আজ সন্ধ্যায় রাফি আর মিতু আসবে আমাদের বাসায়, ওদের সাথে আমরা ডিনার করব। তুমি রেডি হয়ে নিও। মিতু আপু আসবে,
খুব ভালো হবে। আমি এক্ষুনি সুন্দর একটা শাড়ি বের করছি। সন্ধ্যায় রাফি আর মিতু এলো। ড্রয়িং রুমে বসে চারজন মিলে আড্ডা দিচ্ছিল। দোস্ত, তুই তো বিয়ের পর পুরোই বদলে গেছিস। তোর তো আজকাল আমাদের সাথে আড্ডা দেওয়ার সময়ও হয় না। বউয়ের সাথে সময় কাটাবো নাকি তোদের সাথে আড্ডা দেবো? তুইও তো মিতুকে নিয়ে সারাদিন ঘুরিস। ভাবি, আপনি এত সুন্দর করে শাড়ি পরেন কিভাবে? আপনাকে তো একদম পরীর মতন লাগছে আজ। থ্যাংক ইউ আপু। আয়ান আমাকে এই শাড়িটা প্রথম দিন কিনে দিয়েছিল, আজ তাই এটাই পরলাম। আচ্ছা দোস্ত, মেজর জলিল স্যার কি তোকে কোনো নতুন মিশনের কথা কিছু বলেছেন? আজ হেডকোয়ার্টারে বেশ মিটিং চলছিল। না তো, আমাকে তো কিছু বলেননি। কেন, কোনো সমস্যা? ঠিক তখনই আয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে মেজর জলিলের নাম। আয়ান ইশারায় সবাইকে চুপ করতে বলে ফোন রিসিভ করলো। জি স্যার, ক্যাপ্টেন আয়ান স্পিকিং। আয়ান, তোমাকে কাল সকালে চিটাগাং যেতে হবে। একটা স্পেশাল ডিটাচমেন্টের কাজ আছে, 2 দিন থাকতে হতে পারে। তুমি কি রেডি? ইয়েস স্যার, আমি কাল সকালে রিপোর্ট করছি। আয়ান ফোন রাখতে নদীর মুখটা ছোট হয়ে গেল। মাত্র তো তাদের সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করেছিল, এর মাঝে আয়ানকে চলে যেতে হবে ভেবে নদীর খুব কষ্ট হচ্ছিল। আপনাকে চলে যেতে হবে কালকে? কতদিনের জন্য? 2 দিনের জন্য নদী। আমি আর্মি ডিউটি তো বোঝই, ডাকলেই যেতে হবে। ভাবি, মন খারাপ করবেন না। আর্মির বউদের এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়। আমি আর রাফি আজ উঠছি, কাল আবার কথা হবে। রাফি আর মিতু চলে যাওয়ার পর আয়ান আর নদী নিজেদের রুমে এলো। নদী আয়ানের সুটকেস গোছাতে গোছাতে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আরে বোকামি, কাঁদছো কেন? আমি তো মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, যুদ্ধ করতে তো যাচ্ছি না। আমার একটুও ভালো লাগছে না। আপনি যাবেন না প্লিজ? ছুটি নেওয়া যায় না? ডিউটির ক্ষেত্রে কোনো ইমোশন খাটে না নদী। তুমি একজন অফিসারের বউ, তোমাকে শক্ত হতে হবে। আমি শক্ত হতে চাই না, আমি শুধু আপনাকে চাই। আমি একা কিভাবে থাকবো? আয়ান সুটকেসটা একপাশে সরিয়ে রেখে নদীকে 2 হাতে পাজা কোলা করে কোলে তুলে নিল। নদীর চোখের পানি আয়ানের শার্ট ভিজিয়ে দিচ্ছে। আয়ান নদীকে বিছানায় বসিয়ে নিজে তার সামনে হাঁটু কেড়ে বসলো। আমি যখন থাকবো না তখন তুমি সারা আপু আর মিতুর সাথে সময় কাটাবে, আর একদম মন খারাপ করবে না। আপনি কি আমাকে একটুও মিস করবেন না? তোমাকে মিস না করে কি আমার এক মুহূর্ত কাটবে? তুমি তো আমার বুকের ভেতরের মানুষ। আয়ান নদীর মুখটা 2 হাতে তুলে ধরে ওর ঠোঁটে একটা গভীর এবং আবেগপূর্ণ চুম্বন করলো। নদীর সব কষ্ট যেন এই চুমুর মধ্য দিয়েই গলে গলে পড়তে লাগলো। আয়ানের 2 হাত নদীর পিঠ জড়িয়ে আরো শক্ত করে কাছে টেনে নিল। আয়ান, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো? কখনো না, তোমাকে ছেড়ে আমার যাওয়ার কোনো জায়গাই নেই। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের দীর্ঘশ্বাস আর ভালোবাসার শব্দ শোনা যেতে লাগলো। আয়ান নদীকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। অন্ধকারে আয়ানের স্পর্শে নদীর শরীরের প্রতিটা রোমকূপ জেগে উঠল। নদীর ঠোঁট, গাল আর ঘাড়ে আয়ানের উষ্ণ চুম্বনের তারা চলতে লাগলো। আপনি খুব অসভ্য। কাল সকালেই আপনার ডিউটি আছে আর আপনি এখনো ঘুমাচ্ছেন। ডিউটিতে গেলে তো 2 দিন তোমাকে ছুতে পারবো না, তাই 2 দিনের আদর আজ রাতেই পুষিয়ে নিচ্ছি। উফ, আপনার কথার সাথে একদম পারা যায় না। আপনি সত্যি একটা জল্লাদ। জল্লাদের আদর কেমন হয় সেটা আজ তোমাকে খুব ভালো করেই বোঝাবো আমি। তুমি শুধু চুপচাপ চোখ বন্ধ রাখো। নদীর শরীরটা আয়ানের বাহুডোরে সম্পূর্ণ আটকে গেল। আয়ানের প্রতিটা আদরে নদী যেন নতুন করে নিজেকে আবিষ্কার করছিল। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত দুজনের এই ভালোবাসার খেলা চলল। সকালে নদী যখন চোখ খুলল তখন আয়ান রুমে নেই। সে দ্রুত বিছানা থেকে উঠে বারান্দায় গেল। দেখলো আয়ান নিচে গাড়িতে উঠেছে, পরনে ফুল ইউনিফর্ম। আয়ান, সাবধানে যাবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। আয়ান গাড়ির ভেতর থেকে নদীর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল এবং একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। গাড়িটা গেট পেরিয়ে গেল। নদীর বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এই মানুষটাকে সে এত তাড়াতাড়ি এতটা ভালোবেসে ফেলবে, এটা সে কখনো স্বপ্নেও ভাবেনি। কিরে নদী, সকাল থেকে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে বসে আছিস কেন? আয়ান গেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এরই মাঝে এই অবস্থা। আপু, তুমি আমাকে একদম রাগাবে না। আমার এমনিতেই ভালো লাগছে না। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে।
উনি থাকলে সারাদিন আমাকে বকতেন। এখন সেই বকা শোনার মানুষটাও নেই। ওরে আমার পাগল মেরে, বকা শোনার জন্য কেউ এমন মন খারাপ করে আমি এই প্রথম দেখলাম। বরং তুই এক কাজ কর, আয়নের আলমারিটাই একটু গুছিয়ে রাখ, সময় কেটে যাবে। হ্যাঁ আপু, এটাই ভালো হবে। ওনার আলমারিটা একদম রঙান হয়ে আছে। নদী ধীর পায়ে নিজের রুমের দিকে গেল। সারাপু হাসতে হাসতে কিচেনে চলে গেলেন। নদী রুমে ঢুকে আয়ানের আলমারি খুলল। সব জামা কাপড় এলোমেলো। নদী খুব যত্ন করে শার্ট, প্যান্ট, টি শার্টগুলো ভাঁজ করতে শুরু করলো। হঠাৎ একদম ভেতরের তাকে সে একটা ছোট্ট কাঠের বাক্স নদীর চোখে পড়লো। বাক্সটায় একটা ছোট্ট তালা ঝোলানো। নদীর খুব কৌতূহল হলো, এই বাক্সে কি আছে যা আয়ান তালা দিয়ে রেখেছে। ও নাথ বউ, তুই কোথায় গেলি? আমার পানের বাটাটা একটু এগিয়ে দে তো ভাই। আসছি দাদি, আমি একটু কাজ করছিলাম। নদী বাক্সটা আগের জায়গায় রেখে দিয়ে দৌড়ে ড্রয়িং রুমে গেল। দাদি সোফায় বসে আছেন, রহিমা খালা পাশের ঘর মুছছেন। নদী দাদির হাতে পানের বাটাটা তুলে দিল। আয়ানটা যাওয়ার পর বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। তুইও কেমন চুপচাপ হয়ে গেলি। আগে তো সারা দিন বক বক করতি। হ দাদিজান, ভাইজান বাড়িতে থাকলে একটা ভয়ে ভয়ে কাজ করে, কিন্তু বাড়িটা গম গম করে। ভাবিজানের তো মন খারাপ হইবই। নতুন বিয়া হইছে, এই সময় স্বামী দূরে থাকলে কলিজাটা আনচান আনচান করে। খালা, তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার কোনো আনচান করছে না, আমি খুব শান্তিতেই আছি। কেউ আমাকে কথায় কথায় পিচ্চি বলে ডাকছে না। মুখে যতই বলিস, তোর চোখ তো অন্য কথা বলছে। আয়ানের জন্য তোর মনটা পুড়ছে, সেটা আমি এই বয়সে এসে ঠিকই বুঝতে পারছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। রহিমা খালা গিয়ে দরজা খুলতেই মিতু ভেতরে ঢুকলো। মিতুকে দেখে নদীর মুখে একটু হাসি ফুটলো। কী ব্যাপার ভাবি, কেমন আছেন? আমি তো ভাবলাম আয়ান ভাইয়া যাওয়ার পর আপনি কাঁদছেন বসে বসে, তাই দেখতে এলাম। আপু, আপনিও শুরু করলেন? আমি মোটেও কাঁদছি না। আসুন আমার রুমে আসুন। দাদি কেমন আছেন? সারা আপু কোথায়? আমি ভালো আছি নাদবো। সারা তো রান্না করে। তোরা যা, গল্প কর গিয়ে, আমি একটু পানছি ভাই। নদী আর মিতু রুমে এসে বসলো। মিতু নদীর শুকিয়ে যাওয়া মুখ দেখে একটা হাসি দিল। ভাবি, প্রথম প্রথম এমন হয়। রাফি যখন বিয়ের পর প্রথমবার মিশনে গেল, আমি তো 3 দিন খাইনি, কিন্তু পরে ঠিকই অভ্যাস হয়ে গেছে। আপু, ওনার ফোন বন্ধ কেন? আমি সকাল থেকে 2বার কল করেছি, কোনো খবর নেই। উনি ঠিক আছেন তো? আরে ভাবি, এত টেনশন করবেন না। ডিউটিতে থাকলে ফোন অফ রাখতে হয়। রাফিও তো কাল থেকে চিটাগাং আছে। একটু ফ্রি হলে আয়ান ভাই আপনাকে কল করবে। আমার খুব ভয় লাগছে আপু। আর্মির চাকরি, কখন কি হয়। উনি মানুষটা বাইরে থেকে এত রাগী, কিন্তু আমার একটু কিছু হলেই পাগলের মতো করেন। আয়ান ভাই আপনাকে ভীষণ ভালোবাসে ভাবি। আমি রাফির কাছে শুনেছি, ভাইয়া নাকি বিয়ের অনেক আগে থেকেই আপনার ছবি পকেটে নিয়ে ঘুরতেন। কি বলছেন আপনি? বিয়ের আগে থেকে? কিন্তু আমাদের তো পারিবারিকভাবে বিয়ে হয়েছে। উনি আমার ছবি কোথায় পেলেন? আরে আমি তো পুরোটা জানি না। রাফি একদিন কথায় কথায় বলেছিল, হয়তো বিয়ের কথা চলার সময় ছবি দেখেছিলেন। আপনি আবার ভাইয়াকে কিছু জিজ্ঞেস করতে চাবেন না, তাহলে আমাকে মেরে ফেলবে। নদীর মনে একটা খটকা লাগলো। বিয়ের তো কোনো কথাই ছিল না আগে। হঠাৎ করে 1 সপ্তাহের নোটিশে তাদের বিয়ে হলো। তাহলে আয়নের কাছে তার ছবি আগে থেকে কিভাবে এলো? নদী আবার ওই কাঠের বাক্সটার কথা মনে করলো। আচ্ছা আপু, আর্মিদের কি কোনো স্পেশাল সিক্রেট বাক্স থাকে যেখানে তারা গোপন জিনিস রাখে? তেমন তো কিছু জানি না। কেন ভাবি, আয়ান ভাইয়ের কাছে এমন কিছু দেখেছেন নাকি? না না, এমনি জিজ্ঞেস করলাম। চলুন আপু, আপনাকেও সারা আপুর হাতের স্পেশাল নুডলস খাইয়ে আনি। সারাদিন নদীর খুব একটা ভালো কাটলো না। খাবার খেয়ে
রাতে খাবার খেয়ে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নদী নিজের রুমে পায়চারি করছে। রাত বাজে 12টা। আয়ানের এখনো কোনো ফোন আসেনি। নদীর চোখ ফেটে কান্না আসছে। হঠাৎ নদীর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আয়ানের নাম দেখে নদী প্রায় লাফিয়ে উঠে ফোন রিসিভ করলো। কি গো পিচ্ছি বউ, ঘুমিয়ে পড়েছো নাকি? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার ফোন বন্ধ কেন? আমি সকাল থেকে কতবার ট্রাই করেছি। আপনার কোনো আইডিয়া আছে? এত রাগ করছো কেন? বললাম না ডিউটিতে ছিলাম, ওখানে নেটওয়ার্ক ছিল না। তুমি খেয়েছো ঠিক মতো? আমি কিছু খাইনি আর খাবোও না। আপনি ওখানে বসে বসে মজা করুন। আমার কথা তো আপনার মনেই পড়ে না। সত্যি খাইনি নদী, কেন এমন করছো? সারা আপু ফোন করে বলল তুমি দুপুর থেকেও কিছু খাওনি। আপনি তো আমাকে মিথ্যা বলেছেন। আপনি বলেছিলেন 2 দিনের কাজ, কিন্তু রাফি ভাইয়া নাকি মিতু আপুকে বলেছে আপনাদের 4 দিন লাগবে। ওই রাফিটাকে আমি খুন করব। বউয়ের কাছে সব পেটের কথা বলে দেয়। আসলে কাজটা একটু সেনসিটিভ, তাই সময় লাগছে। আমি কিছু জানতে চাই না, শুনতেও চাই না। আপনি কাল সকালে চলে আসবেন, নইলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আয়ন উপাস থেকে হালকা হেসে উঠল। তার হাসির শব্দ শুনে নদীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি যদি কাল সকালে না আসি তাহলে তুমি কোথায় যাবে শুনি? আমি আপনার আব্বু আম্মুর কাছে চলে যাব। আপনি আমাকে একদম আটকে রাখতে পারবেন না। আচ্ছা বাবা, যেতে হবে না। তুমি প্লিজ এখন কিছু খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে তো। খাবো না মানে খাবো না, আর আপনিও ঘুমিয়ে পড়ুন। আপনার সাথে আমার কোনো কথা নেই। কথা নেই? ভালো কথা, কিন্তু আমার তো তোমার ওই নরম ঠোঁট দুটোর কথা খুব মনে পড়ছে। কাল রাতে যেভাবে আমাকে কামড়ে দিয়েছিলে, দাগটা এখনো শুকায়নি। আপনি একটা নির্লজ্জ লোক। এত দূরে গিয়েও আপনার এসব অসভ্য কথা মনে পড়ছে? নিজের বউয়ের কথা মনে পড়লে সেটা অসভ্য হয় কিভাবে? তুমি কি আমাকে একটু মিস করছো না পিচ্ছি? না, একদম না। আমি খুব শান্তিতে আছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি খুব শান্তিতে আছো, কিন্তু আমি তো শান্তিতে নেই। আমার তো তোমার ওই ঘাড়ের কাছের তিলটার কথা মনে করে পাগল পাগল লাগছে। নদীর পুরো শরীরটা আয়নের কথায় শিউরে উঠল। লজ্জায় সে ফোনটা কান থেকে একটু সরিয়ে নিল। আয়নের কণ্ঠস্বর রাতের এই নিঃশব্দতায় একদম নেশার মতো কাজ করছে। আপনি চুপ করবেন এখন? আমি ফোন কেটে দিচ্ছি। গুড নাইট। ফোন কাটলে আমি কিন্তু সারা আপুকে কল করে বলবো তোমাকে জোর করে খাইয়ে দিতে। শোনো নদী, আমি খুব দ্রুত কাজ শেষ করে আসব, তুমি নিজের খেয়াল রেখো। লাভ ইউ পিচ্ছি। লাভ ইউ টু জল্লাদ সাহেব, সাবধানে থাকবেন। ফোনটা কেটে দিয়ে নদী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়নের সাথে কথা বলার পর মনটা একদম হালকা হয়ে গেছে। নদী কিচেনে গিয়ে একটু দুধ গরম করে খেয়ে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন দুপুরবেলা নদীর আম্মু সালমা খাতুন ফোন করলেন। হ্যালো নদীমা, কেমন আছিস? আয়ান তো চিটাগং গিয়েছে শুনলাম ফাহিমের কাছে। হ্যাঁ আম্মু, কাল গেছে। কবে আসবে এখনো ঠিক নেই। আব্বু কেমন আছে? তোর আব্বুর শরীরটা একটু খারাপ, প্রেশারটা বেড়ে গিয়েছে কাল থেকে। তুই এক কাজ কর মা, কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে আয়। আয়ান তো নেই, তুই এখানে এসে থাকলে তোর আব্বুরও ভালো লাগবে। আব্বুর কি হয়েছে আম্মু? আমি আজই আসছি। আমি ফাহিম ভাইকে বলে এক্ষুনি রেডি হচ্ছি। নদী ফাহিম ভাইয়া আর রুবিনা বেগমকে সব কথা খুলে পড়ল। তারা নদীকে যাওয়ার পারমিশন দিলেন। বিকেলে ফাহিম ভাইয়া নিজেই নদীকে ওর বাবার বাড়িতে ড্রপ করে এলেন। বাবার বাড়িতে এসে নদী খুব একটা শান্তি পেল না। কবির উদ্দিনের শরীর এখন কিছুটা ভালো, কিন্তু নদীর মন পড়ে আছে আয়ানের কাছে। রাত তখন 10টা। সাব্বির গেম খেলা বাদ দিয়ে নদীর রুমে এলো। আপু, আয়ান ভাইয়া তো নেই, তুই কেমন শুকিয়ে গেছিস একদিনেই। তোদের ভালোবাসা দেখে আমি অবাক। তুই চুপ কর তো সাব্বির। তুই এখন নিজের রুমে যা, আমার একদম ভালো লাগছে না। আয়ান ভাইয়ার মতো একজন স্মার্ট ধুলা ভাই আমি আর কোথাও দেখিনি আপু, তুই খুব লাকি। আচ্ছা ভাইয়া কি কাল আসবে? আমি জানি না, তুই এখন যা আমার রুম থেকে। সাব্বির চলে যাওয়ার পর নদী রুমের দরজাটা আটকে দিল। আয়ানকে কল করার চেষ্টা করলো,
কিন্তু আজও নাম্বার বন্ধ বলছে। নদীর খুব রাগ হতে লাগলো। সে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বিছানায়। হঠাৎ নদীর মনে হলো বারান্দায় কারোর পায়ের আওয়াজ। নদীর বুকটা ধক করে উঠল। চোর এলো নাকি? কে কে ওখানে? কে বারান্দায়? কেউ কোনো উত্তর দিল না। নদী ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠে লাইটের সুইচের দিকে এগোতে লাগলো। হঠাৎ অন্ধকার একটা শক্ত হাত নদীর কোমর জড়িয়ে ধরে তাকে এক ঝটকায় পেছন থেকে টেনে নিল। নদী চিৎকার করতে যাবে তার আগে লোকটা তার মুখটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। চিৎকার করো না পিচ্ছি, আমি। আয়নের কণ্ঠ শুনে নদীর বুকের পাথরটা যেন নেমে গেল। নদী আয়নের হাত সরিয়ে দিয়ে পেছন ফিরে খুব শক্ত করে আয়নকে জড়িয়ে ধরলো। আয়নের গায়ের পারফিউম আর ঘামের মিশেল ঘ্রাণটা নদীর নাকে এসে লাগলো। আপনি আপনি এখানে কিভাবে এলেন? আপনি তো চিটাগাং ছিলেন, আর ফোন বন্ধ কেন আপনার? ডিউটি শেষ, তাই স্পেশাল ফ্লাইট ধরে সোজা তোমার কাছে চলে এসেছি। আর ফোন বন্ধ কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ না ছাই, আপনি আমাকে ভয় পাইয়ে মেরে ফেলার প্ল্যান করছিলেন। আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? নদী আয়নের বুকে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করলো। আয়ান নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাসলো। আরে বোকা মেয়ে, আমি তো তোমার বাবা মায়ের পারমিশন নিয়েই এসেছি। ফাহিম ভাইয়া আমাকে সব বলেছিল। আমি মেইন দরজা দিয়েই এসেছি, শুধু তোমার রুমে চুপি চুপি ঢুকেছি। আপনি খুব পচা একটা লোক, সারাদিন শুধু আমাকে কষ্ট দেন। আপনি আমার সাথে কথা বলবেন না। কথা না বললে তো আমার আরো ভালো। কথা বলার চেয়ে আমি অন্য কাজ করতে বেশি পছন্দ করি। আয়ান অন্ধকারে নদীকে কোলে তুলে নিল। নদী আয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান নদীকে বিছানায় এনে শুইয়ে দিল। আয়নের চোখের দৃষ্টি অন্ধকারেও একদম স্পষ্ট। সে নদীর গায়ের ওপর ঝুঁকে পড়ল। আপনি খুব ঘেমো, আগে বাথরুমে গিয়ে গোসল করে আসুন। এতদিন পর বউয়ের কাছে এসেছি, এখন কি গোসল করার সময় আছে? আগে তোমার আদর চাই আমার। কেউ দেখে ফেলবে আয়ান, আব্বু আম্মু পাশের রুমেই আছে। দরজা ভেতর থেকে লক করা আছে পিচ্ছি, কেউ দেখবে না। আয়ান নদীর ঠোঁটে একটা গভীর চুম্বন করলো। নদীর সব অভিমান সেই চুমুর উষ্ণতায় নিমেষে শেষ হয়ে গেল। আয়নের দুই হাত নদীর শরীরের প্রতিটা ভাঁজে যেন জাদুর মতো কাজ করতে লাগলো। নদীর শরীরটা উত্তেজনায় কাঁপতে শুরু করেছে। আয়নের বন্য কিন্তু ভালোবাসাপূর্ণ আদরে নদী নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। আয়ান, আপনি খুব রাক্ষস একটা লোক, আমাকে একটু শ্বাস নিতে দিন। তোমাকে শ্বাস নিতে দিলে তো আমি নিজে মরে যাব। তোমার ওই ঘ্রাণটা ছাড়া আমি 3টে দিন কিভাবে কাটিয়েছি সেটা আমিই জানি। আয়ান নদীর কানের লতিতে হালকা করে একটা কামড় বসালো। নদী একটা চাপা আর্তনাদ করে আয়নের চুলগুলো শক্ত করে খামচে ধরলো। রাতের অন্ধকার সাক্ষী হলো দুজনের এই গভীর আর অবিচ্ছেদ্য ভালোবাসার। পরদিন সকালে নদীর ঘুম ভাঙলো জানালার পর্দা ভেদ করে আসা রোদের আলোতে। সে চোখ খুলে দেখলো আয়ান তার পাশে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। আয়ানের শক্ত একটা হাত নদীর কোমরের ওপর রাখা। মানুষটা ঘুমিয়ে থাকলে একদম বাচ্চাদের মতো লাগে দেখতে, আর জেগে উঠলে জল্লাদ। আমি ঘুমিয়ে থাকলেও সব শুনতে পাই পিচ্ছি। আমাকে জল্লাদ বললে কিন্তু সকালে আবার কোর্ট মার্শাল হবে। নদী চমকে উঠল। আয়ান চোখ না খুলে এই কথাগুলো বলেছে। নদী আয়নের বুকে একটা কিল মারলো। আপনি ঘুমিয়ে ঘুমিয়েও আমার উপর গোয়েন্দাগিরি করেন। উঠুন এবার, আম্মু রাস্তা রেডি করে বসে আছে। আমি উঠবো না, তুমি আমাকে একটা মর্নিং কিস দাও, তাহলে উঠবো। আমি দেব না, আপনি নিজে নিজে উঠে ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে যাচ্ছি। নদী উঠতে যাবে, আয়ান তাকে আবারও টেনে বুকের ওপর ফেলে দিল। আয়ান সাহেবের পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। ছাড়ুন আমাকে, আব্বু ডাকছে। ডাকুক, আগে আমার পাওনা মিটিয়ে দাও। নদী বাধ্য হয়ে আয়নের গালে একটা চুমু দিল। আয়ান সন্তুষ্ট হয়ে নদীকে ছেড়ে দিল। নাস্তার টেবিলে সবাই একসাথে বসেছে। সাব্বির আয়ানকে দেখে খুব খুশি। আয়ান ভাইয়া, তুমি কখন এলে? আমাকে তো কেউ বলেও নি। রাতে এসেছি সাব্বির, তুমি তো তখন ঘুমিয়ে কাদা।
তোমার পিসি কিন্তু আমি অর্ডার করে দিয়েছি। সত্যি ভাইয়া তুমি জাস্ট ফাটাফাটি। বাবা আয়ান, তুমি তো অনেক ক্লান্ত ছিলে, আর সারাদিন এখানে রেস্ট নাও। না আব্বু, আমাকে একটু হেডকোয়ার্টারে যেতে হবে একটা রিপোর্ট সাবমিট করতে। আমি বরং নদীকে নিয়ে বিকেলেই আমাদের বাসায় চলে যাব। এত তাড়াতাড়ি চলে যাবে? নদী তো মাত্র কাল এলো। আম্মু, ওকে ছাড়া তো আমার বাড়ি একদম ফাঁকা লাগে, আর দাদিও নদীর জন্য অস্থির হয়ে আছেন। আয়ানের এই কথায় নদী লজ্জায় মাথা নিচু করে হাসলো। বিকেলে আয়ান নদীকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পা রাখতেই দাদি নদীকে জড়িয়ে ধরলেন। ও নাথ বউ, তুই আমাকে সারা বাবার বাড়িতে গিয়ে পড়েছিলি। আয়ানকে তো আমি পাঠালাম তোকে ধরে আনার জন্য। দাদি, আপনি তো আমাকে যেতে দিয়েছিলেন, এখন আবার এমন বলছেন? কিরে নদী, তুই তো একদম ফ্রেশ হয়ে গেছিস দেখছি। আয়ন মনে হয় কাল রাতে তোকে খুব আদর করেছে। সারাপুর এই কথায় নদীর মুখটা টমেটোর মতো লাল হয়ে গেল। আয়ান একটা মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। সারা, তুই আর মেয়েটাকে লজ্জা দিস না, ওর মুখ তো একদম লাল হয়ে গেছে। আপু, তুমি খুব পচা, আমি তোমার সাথে কথা বলবো না। নদী দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো আয়ান আলমারি খুলে ওই কাঠের বাক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ানের মুখে একটা গম্ভীর ভাব। নদী, তুমি কি আমার এই বাক্সটা ধরেছিলে? হ্যাঁ, মানে আমি তো শুধু আপনার আলমারি গোছাচ্ছিলাম, তখন দেখেছি, আমি খুলিনি। আমি তোমাকে আগেই বলেছি আমার পার্সোনাল জিনিসে হাত না দিতে। তুমি কেন কথা শোনো না? আপনি আমাকে বকছেন কেন? আমি তো আপনার বউ, আপনার পার্সোনাল বলে তো কিছু থাকতে পারে না। সব কিছুর একটা লিমিট থাকে নদী। এই বাক্সের ভেতরে কি আছে সেটা তোমার জানার দরকার নেই। আয়নের এমন কড়া ধমকে নদীর চোখে পানি চলে এলো। যে মানুষটা সকালে তাকে এত ভালোবাসলো, সে একটা সামান্য বাক্সের জন্য তাকে এত কথা শোনাচ্ছে। ঠিক আছে, আমি আর কোনোদিন আপনার কোনো জিনিসে হাত দেব না। আপনি আপনার বক্স নিয়ে থাকুন। নদী, তুমি বুঝতে পারছো না, এটা এমন কিছু যা তোমাকে কষ্ট দিতে পারে। আমাকে কষ্ট দেওয়া মতো কি আছে এই বক্সে? আপনার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই না? একদম ফালতু কথা বলবে না। তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ করার মতোই তো কাজ করেছেন আপনি। আমি আজই ওই বক্সটা খুলে দেখব। নদী জেদ ধরে আয়নের হাত থেকে বাক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আয়ন বাধা দিতে গেলেই বাক্সটা হাত থেকে ফসকে মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেল। বাক্সের ভেতর থেকে কিছু পুরনো কাগজ, একটা রক্তমাখা শার্টের টুকরো আর নদীর ছোটবেলার একটা ছবি মাটিতে ছড়িয়ে পড়ল। এই ছবিটা তো আমার, আর এই শার্টের টুকরো এটা তো। নদী, তুমি প্লিজ শান্ত হও, আমি সব বলছি। নদী অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে পানি পড়ছে। এই শার্টের টুকরোটা তো সেই ছেলের, যে ছেলে তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল। কিন্তু এটা আয়নের কাছে কি করছে? এই ছবিটা তো আমার, আর এই রক্তের দাগ লাগা শার্টের টুকরোটা এখানে কিভাবে এলো? আয়ান, আপনি এই শার্ট কোথায় পেলেন? আমাকে সত্যি কথাটা বলুন। তুমি আগে শান্ত হও নদী, আমি তোমাকে সব বলছি। তুমি এভাবে কাঁপছো কেন? আগে সোফায় গিয়ে বসো। আমি কোথাও বসবো না। আপনি আমাকে সত্যি কথা বলছেন না কেন? কেন? এই শার্ট তো সেই ছেলেটার, যে আমাকে ছোটবেলায় ওই ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। ও রক্ত লেগে আছে তো। আপনি ওকে চেনেন? ও কোথায়? ও কি বেঁচে নেই? ও বেঁচে আছে নদী, খুব ভালোভাবেই বেঁচে আছে। তুমি শান্ত না হলে আমি কিছু বলতে পারবো না। আয়ান নদীর হাত ধরে জোর করে সোফায় বসিয়ে দিল। নদীর চোখে তখনও পানি টলমল করছে। সে আয়ানের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আজ সব সত্য সে জেনেই ছাড়বে। ও যদি বেঁচে থাকে তবে এই শার্ট আপনার কাছে কেন? আর আমার ছবি বা আপনার ওই গোপন বক্সে কেন থাকবে? আপনি কি ওর কোনো বন্ধু? আপনি কি ওর হয়ে আমাকে নজরদারি করছেন? তুমি অনেক বেশি ভাবছো পিচ্ছি। হ্যাঁ, আমি ওই ছেলেটাকে চিনি, খুব ভালো করেই চিনি। আর তোমার ওই অ্যাক্সিডেন্টের দিনের সব ঘটনা
আমি জানি। আপনি জানেন, আপনি সব জানেন। আপনি আমাকে এতদিন কিচ্ছু বলেননি। আমি ডায়েরিতে এত কিছু লিখতাম, আপনি সেগুলো পড়ে আমাকে উল্টো বকা দিতেন। আপনি খুব নিষ্ঠুর আয়ান। আমি নিষ্ঠুর নই নদী। আমি শুধু চেয়েছিলাম তুমি ওই পুরনো স্মৃতিগুলো ভুলে যাও। তুমি শুধু বর্তমান নিয়ে ভাবো, কারণ ওই ছেলেটা আর তোমার জীবনে কোনো দিন ফিরে আসবে না। আপনি বলার কে যে ও ফিরে আসবে না? ও আমাকে কথা দিয়েছিল ও ফিরে আসবে। ও কথা রাখতে পারেনি নদী। ও অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিল যে ও আর তোমার সামনে আসবে না। তাই ও এই শার্টের টুকরো আর তোমার ছবিটা আমার কাছে দিয়েছিল। বলেছিল আমি যেন সারা জীবন তোমার খেয়াল রাখি। তার মানে আপনারা দুজন মিলে আমার জীবনটা নিয়ে খেলা করেছেন। ওই ছেলেটা আপনাকে দায়িত্ব দিয়ে চলে গেল, আর আপনিও ডিউটি পালন করার জন্য আমাকে বিয়ে করে ফেললেন। আপনাদের কাছে আমি কি কোনো খেলনা? ডিউটি পালন করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি নদী। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম, আর এখনো বাসি। তুমি কি আমার ভালোবাসায় কোনো খাত পেয়েছো এতদিন? নদী চুপ হয়ে গেল। আয়নের ভালোবাসায় সে কোনোদিন কোনো কমতি দেখেনি, বরং আয়ান তাকে যতটা ভালোবেসেছে এতটা হয়তো আর কেউ কোনোদিন বাঁচতে পারতো না। কিন্তু তার মন মানতে চাইছে না যে ওই ছেলেটা তাকে এভাবে ভুলে যেতে পারে। ও আমাকে ভুলে গেল কিভাবে? আমি তো ওর জন্য এতদিন অপেক্ষা করেছি। কেন কাউকে ভোলে না নদী? পরিস্থিতি মানুষকে দূরে সরিয়ে দেয়। এখন তুমি বলো, তুমি কি এখনো ওই ছেলেটার জন্যই অপেক্ষা করবে, নাকি তোমার এই বর্তমান স্বামীটাকে একটু ভালোবাসবে? আমি জানি না আয়ান, আমার খুব মাথা ব্যথা করছে। আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, তুমি রেস্ট নাও। আমি ফাহিম ভাইয়ার সাথে একটু কথা বলে আসছি। আর শোনো, আজ রাতে আমরা সবাই মিলে ডিনারে যাব। তুমি রেডি থেকো। আয়ন রুম থেকে বেরিয়ে গেল। নদী বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে তার এতদিনের জমানো স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। কিছুক্ষণ পর রুবিনা বেগম রুমে এলেন। নদীমা, তুই কাঁদছিস কেন? আয়নের সাথে কি আবার ঝগড়া হয়েছে তোর? না আম্মু, ঝগড়া হয়নি। আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই শুয়ে আছি। শরীর খারাপ লাগলে আয়নকে বলবি না কেন? ছেলেটা তো আমাকে কিছু বললো না। তুই আয় আমার সাথে, আমি তোকে একটু লেবুর শরবত করে দিই। লাগবে না আম্মু, আমি একটু ঘুমালে ঠিক হয়ে যাব। আপনি চিন্তা করবেন না। রুবিনা বেগম নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। সন্ধ্যায় আয়ন রুমে এসে দেখলো নদী তখনও ঘুমোচ্ছে। আয়ন আলতো করে নদীর কপালে হাত রাখলো। পিচ্ছি, ওঠো এবার। সন্ধ্যা হয়ে গেছে, ডিনারে যাওয়ার জন্য রেডি হতে হবে তো। আমার যেতে ইচ্ছে করছে না আয়ান, আপনারা যান। আমি আজ বাড়িতেই থাকবো। আমি তোমাকে অপশন দেইনি নদী। আমি বলেছি তোমাকে যেতে হবে। যাও, তাড়াতাড়ি শাড়ি পরে নাও। আমি নীল রঙের শাড়িটা বের করে রেখেছি তোমার জন্য। আপনি সব সময় এমন জোর জবরদস্তি করেন কেন? আমার মন ভালো নেই, আপনি বুঝতে পারছেন না? তোমার মন ভালো করার জন্যই তো বাইরে নিয়ে যাচ্ছি। বেশি কথা না বলে রেডি হও, আমি ড্রয়িং রুমে অপেক্ষা করছি। নদী বাধ্য হয়ে রেডি হতে গেল। নীল শাড়িতে নদীকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। আয়ান কালো রঙের শার্ট আর প্যান্ট পরেছে। দুজনকে একসাথে দেখলে যে কারো নজর আটকে যাবে। ড্রয়িং রুমে দাদি বসেছিলেন। ওরে আমার নাথ রে, তোকে তো আজ একদম রাজকন্যার মতোই লাগছে। আয়ান, তুই সাবধানে নিয়ে যাস আমার নাথ বউকে, কারো নজর যেন না লাগে। তুমি চিন্তা করো না দাদি, তোমার নাত বউয়ের দিকে কেউ নজর দিলে আমি তার চোখ তুলে নেব। আয়ন, তুই আবার তোর জল্লাদ রূপ দেখানো শুরু করলি। নদীকে সুন্দর করে নিয়ে যা। তোরা দুজনে খুব সুন্দর সময় কাটিয়ে আয় আজ। আর শোন আয়ান, ফেরার সময় কিন্তু আমার জন্য মিষ্টি নিয়ে আসবি। আজ তোদের ডিনারের বিল তো তুই দিছিস, মিষ্টির বিলও তুই দিবি। আচ্ছা ভাইয়া, আনবো। তোমরা এখন আমাদের যেতে দাও। আয়ান আর নদী গাড়িতে উঠলো। পুরো রাস্তা নদী একদম চুপ করে বসেছিল। আয়ান মাঝে মাঝে আর চোখে নদীর দিকে তাকাচ্ছে। রেস্টুরেন্টে পৌঁছানোর পর আয়ান একটা একদম কোণার দিকে টেবিল বেছে নিল। কি খাবে বলো? আজ তোমার পছন্দের খাবার অর্ডার করব। আমার কিছু খেতে ইচ্ছে করছে না।
আপনি যা খুশি অর্ডার করুন। তুমি এখন ওই শার্ট আর ছেলেটার কথা ভাবছো নদী? আমি তোমাকে বলেছি তো ওসব ভুলে যেতে। ভোলা কি এত সহজ আয়ান? আপনি তো ওর আম্মু, আপনি কি ওর সাথে আমাকে একবার দেখা করিয়ে দিতে পারেন না? আমি শুধু ওকে একবার জিজ্ঞেস করতে চাই ও কেন আমাকে মিথ্যা কথা দিয়েছিল। দেখা করে কি লাভ হবে নদী? ও তো আর তোমার জীবনে ফিরে আসবে না। তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। প্লিজ আয়ান, আমার এই একটা কথা রাখুন, আমি আপনার সব কথা শুনবো। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু একবার ওর সাথে আমাকে কথা বলিয়ে দিন। আয়ান গভীরভাবে নদীর চোখের দিকে তাকালো। নদীর চোখে একটা অদ্ভুত আকুতি। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেললো। আমি আজ রাতেই তোমাকে ওর আসল সত্যিটা জানাবো, কিন্তু শর্ত একটাই, এরপর তুমি আর কখনো ওর কথা মুখে আনবে না। আমি কথা দিচ্ছি আয়ান, আমি আর কোনো দিন ওর নাম নেব না। ডিনার শেষে তারা বাড়িতে ফিরে এলো। বাড়িতে তখন সবাই ঘুমিয়ে পড়েছে। চারিদিক একদম শান্ত। আয়ান আর নদী নিজেদের রুমে ঢুকলো। আয়ান দরজাটা ভেতর থেকে আটকে দিল। এবার বলুন আয়ান, ও কোথায়? ও কি খুব দূরে কোথাও থাকে? আগে তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো নদী। এত অস্থির হওয়ার কিছু নেই, রাত এখনো অনেক বাকি। আমার ফ্রেশ হতে হবে না, আপনি আমাকে আগে বলুন, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তুমি কথা না শুনলে আমি কিন্তু কিছুই বলবো না। যাও আগে শাড়ি পাল্টে এসো। নদীর আগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে গেল। আয়ান ততক্ষণে নিজের কালো শার্টটা খুলে ফেললো। বাথরুম থেকে বেরিয়ে নদী দেখলো আয়ান খালি গায়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। আপনি শার্ট খুলছেন কেন? আপনার কি একটু লজ্জা শরম নেই? নিজের বউয়ের সামনে শার্ট খুললে লজ্জা কিসের? তুমি এদিকে এসো নদী। আমি যাব না, আপনি আগে শার্ট পরুন, তারপর আমি যাব। আমি বলেছি এদিকে এসো, আমার পিঠের দিকে তাকাও। নদী ধীর পায়ে এগিয়ে গেল। আয়নের পিঠের দিকে তাকাতেই নদীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আয়নের ডান কাঁধের ঠিক নিচে একটা বেশ বড় এবং পুরনো ক্ষতের দাগ। দাগটা দেখে মনে হচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে অনেক আগে গভীরভাবে কেটে গিয়েছিল। এটা কিসের দাগ আয়ান? এত বড় ক্ষত কিভাবে হয়েছিল আপনার? দাগটা চেনা চেনা লাগছে না নদী? একটু ভালো করে মনে করার চেষ্টা করো। 15 বছর আগের একটা দিনের কথা ভাবো। 15 বছর আগে? তখন তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কাচের বড় টুকরো আমার দিকে ধেয়ে আসছিল, আর একটা 10 বছরের ছেলে তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু কাচের টুকরোটা সেই ছেলেটার কাঁধে এসে গভীরভাবে বিঁধে যায়। রক্তে ভেসে গিয়েছিল ছেলেটার শার্ট। নদীর পুরো শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের সামনে যেন 15 বছর আগে সেই দৃশ্যটা ভাসতে লাগলো। আপনি আপনি এত সব ডিটেলস কিভাবে জানেন? আপনি তো ওর বন্ধু ছিলেন, আপনি কি ওই সময় ওখানে ছিলেন? বোকামি, তুমি এখনো বুঝতে পারছো না? আমি ওর বন্ধু ছিলাম না নদী, আমি নিজেই সেই ছেলেটা ছিলাম। নদীর মনে হলো কেউ যেন তার মাথার উপর আকাশ ভেঙে ফেলেছে। সে স্তব্ধ হয়ে আয়নের দিকে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আপনি আপনি সেই ছেলেটা? এটা কিভাবে সম্ভব? সম্ভব নদী। 15 বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। ওই শার্টের টুকরোটা আমারই ছিল, আর তোমার ছবিটা আমি হাসপাতাল থেকে চুরি করেছিলাম তোমার কথা মনে রাখার জন্য। কিন্তু আপনি আমাকে এতদিন বলেননি কেন? আপনি কেন আমাকে এতটা কষ্ট দিলেন? আপনি কেন অন্য একটা মানুষের গল্প বানিয়ে আমাকে শোনালেন? কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি আমার বর্তমানকে ভালোবাসো নাকি শুধু আমার ওই অতীতের ছায়াকে ভালোবাসো। আমি তোমার ডায়েরি পড়ে পাগলের মতো জেলাস হতাম, নিজের সাথেই নিজের জেলাসি। আপনি একটা পাগল, আপনি একটা বদ্ধ পাগল। আমি আপনাকে কত খারাপ কথা বলেছি, কত বকেছি, আর আপনি চুপচাপ সব সহ্য করেছেন। আমি তোমার সব বকা সারা জীবন সহ্য করতে রাজি আছি পিচ্ছি। তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসতাম। যেদিন দেখলাম তুমি আমার বাড়িতে বউ হয়ে এসেছো, আমার মনে হচ্ছিল আমি পুরো পৃথিবী হাতে পেয়ে গেছি। নদী আর নিজেকে সামলাতে পারলো না। সে দৌড়ে গিয়ে আয়নকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো।
আয়নের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে সে হু হু করে কাঁদতে লাগলো। তবে এই কান্না কষ্টের নয়, এই কান্না চরম সুখের। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো আয়ান? আপনি আবার আমাকে একা করে দেবেন না তো? 15 বছর আগে যখন তোমাকে বাঁচিয়েছিলাম তখন তুমি আমার বুকে মাথা রেখে কাঁদছিলে। আমি তখন তোমার কানে একটা কথা বলেছিলাম, মনে আছে তোমার? আমার সব মনে আছে আয়ান, প্রতিটা শব্দ আমার কানে এখনো বাজে। তাহলে আজ আবার শোনো, ভয় পেও না পিচ্ছি, আমি আছি তো। তোমাকে কেউ ছুঁতেও পারবে না। এই কথাটা আমি সেদিনও সত্যি প্রমাণ করেছিলাম, আর আজও প্রমাণ করব। আমি তোমার ঢাল হয়ে সারা জীবন থাকব। আয়ান নদীর মুখটা 2 হাতে তুলে ধরল। নদী চোখের পানি মুছে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। নদীর সব অভিযোগ, সব অভিমান আজ এই চুমুর কাছে হার মেনে গেল। আমি আপনাকে খুব ভালোবাসি আয়ান। ওই 15 বছর আগের ছেলেটাকেও যতটা ভালোবাসতাম, আজকের এই রাগের জল্লাদ অফিসারটাকেও ঠিক ততটাই ভালোবাসি। আর আমি শুধু আমার এই ঘাট তেরা পিচ্ছি বউটাকে ভালোবাসি, যে সারাদিন আমার সাথে ঝগড়া করে কিন্তু আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আয়ান নদীকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো। রাতের অন্ধকার তখন আরো গভীর হয়েছে, কিন্তু তাদের দুজনের জীবনের সব অন্ধকার আর চিরতরে দূর হয়ে গেছে। আয়নের আদরে নদী নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। দীর্ঘ 15 বছরের অপেক্ষার পর দুটি হৃদয় আজ এক হলো। এবার থেকে ডায়েরিতে আর কোনো অজানা ক্রাশের গল্প লেখা চলবে না। এবার থেকে ডায়েরির প্রতিটি পাতায় শুধু আয়ানের নাম থাকবে। আপনি বেশি হুকুম চালান, আমি আমার ডায়েরিতে যা খুশি লিখব। ও আচ্ছা, আমার কথার উপর কথা। তাহলে আজকে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। আমি আপনার কোনো শাস্তিকে ভয় পাই না জল্লাদ সাহেব। আয়ান নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো তাদের এই পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে রইল। পিচ্চি মেয়েটা অবশেষে তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেল, যে বাইরে থেকে কঠোর সেনাবাহিনীর অফিসার হলেও ভেতর থেকে শুধুই তার পিচ্চি বউয়ের একনিষ্ঠ প্রেমিক।